লিটারেল বুলিয়ানও হইতে পারে। লিটারেল আমরা দেখছি নাম্বার হইতে পারে কালকে। লিটারেল আমরা দেখছি স্ট্রিং হইতে পারে। লিটারেল বুলিয়ানও হইতে পারে। বুলিয়ান বলতে বোঝায় যেখানে ট্রু ফলস থাকে, যেখানে ট্রু ফলস থাকে সেটাকে আমরা বলি বুলিয়ান। বাংলায় আবার বলে বলিয়ান, ওই বলিয়ান কিন্তু এটা না। বলিয়ান অন্য জিনিস আর বুলিয়ান অন্য জিনিস। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস। তো এই বুলিয়ান নামটা আসছে এই যে ভদ্রলোকের নাম জর্জ বুল, ওই লোকের নামের শেষ ওয়ার্ডটা হচ্ছে বুল, ওখান থেকে আসছে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ম্যাথামেটিক্স। হ্যাঁ, যাই হোক, তো বুলিয়ান ম্যাথামেটিক্সের রেজাল্ট বা যে দুটো ভ্যালু নিয়ে কাজ হয় সেটা হচ্ছে ট্রু ফলস। এবং কম্পিউটার, মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার ট্রু ফলস নিয়েই কাজ করে, অথবা ক্যাসেট প্লেয়ার, সিডি, সবগুলোই আসলে ট্রু ফলস বা চার্জ আছে কি নাই কনসেপ্ট, ওই বুলিয়ান কনসেপ্টেই সবাই কাজ করে। তো এটা তিনটা এক্সাম্পল আমরা যদি একটু দেখি। HTML5 আমরা দেখব বুলিয়ান। এখন স্ক্রিপ্ট, এখানে সাপোজ H3, এখানে হচ্ছে বুলিয়ান। এখানে a এর ভ্যালু var a একটা পাত্র এবং তার ভ্যালু কি 10, b 20, এটার ভ্যালু 10, কমা b একটা পাত্র যার ভ্যালু 20, একবারেও লেখা যায়। হ্যাঁ, এইভাবে। আর c একটা পাত্র যার ভ্যালু হচ্ছে a is greater than b, এখানে লেখা a is greater than b। এখন কোশ্চেন হচ্ছে ভ্যালু কত? ডকুমেন্ট ডট রাইট সি কত পাওয়া যায়? সেভ, চালাই, ফলস লেখা আসছে। এটার মানে হচ্ছে এ বি এর থেকে বড়, কথাটা সত্যি না মিথ্যা? তাহলে ফলস সি এর কাছে থাকলো, সি এর কাছে তাহলে ফলস আছে, যেটা আমি প্রিন্ট করে দেখছি। আমি যদি এ ইজ লেস দেন বি দিতাম ট্রু, তাহলে সি এর কাছে ট্রু থাকতো, মানে এর কাছে বুলিয়ান ভ্যালু আছে। এখন ব্যাপারটা হচ্ছে বুলিয়ান ভ্যালু ডাইরেক্ট আমি ট্রু ফলস বসাই নাই। ট্রু ফলস কিন্তু কম্প্যারিজন থেকে করা যায়, তাই না? কম্প্যারিজন দিয়ে ট্রু ফলস করা যায়। আমি কম্পেয়ার করে দেখলাম গ্রেটার দেন, লেস দেন, বা গ্রেটার দেন ইকুয়াল টু, বা লেস দেন ইকুয়াল টু, এই জিনিসগুলো দিয়ে কম্পেয়ার করে রেজাল্ট পাওয়া যায় ট্রু ফলস। যেটা এখানে বলতেছে রেজাল্ট যে অলওয়েজ ট্রু ফলসই হবে এমন কোনো কথা নাই। রেজাল্ট 1 0 মানেও ট্রু ফলস, মানে 1 মানে ট্রু, 0 মানে ফলস। এখন 0 মানে ফলস, আর 0 ছাড়া বাকি সবকিছুই হচ্ছে ট্রু। 5 এটা ট্রু না ফলস? 5 কিন্তু ট্রু। সাপোজ এই যে নেম, var নেম ইকুয়াল টু ফাঁকা, তাহলে নেম ট্রু না ফলস? নেম হচ্ছে ফলস, যদিও এখানে কোনো বুলিয়ান ভ্যালু নাই, কিন্তু নেমে তো কিছু নাই, কিছু নাই মানে সে ফলস। নেমে যদি আমি কোনো নাম দিতাম তাহলে নেম হইতো ট্রু। নেমে কিন্তু কোনো ট্রু ফলস ভ্যালু নাই, কিন্তু আমি এভাবে ধরে নিতে পারি নেমে যেহেতু ভ্যালু আছে সুতরাং নেম ট্রু, আর নেমে যদি কোনো ভ্যালু না থাকে নেম ফলস। ঠিক একই কথা হচ্ছে এখানে, এতে ভ্যালু আছে মানে এ ট্রু, কিন্তু এ ট্রু বলতে আপনি যদি ডকুমেন্ট ডট রাইট এ করেন আপনি তো ট্রু পাবেন না। কত পাবেন? ডকুমেন্ট ডট রাইটে যদি এ লিখেন ভিতরে আপনি কি ট্রু পাবেন? 10 পাবেন, তাই না? হ্যাঁ 10 পাবেন, কিন্তু
অনেক সময় আমরা ট্রু ফলস হিসেবে এদেরকে ইউজ করি, যেটা আমি একটু পরে দেখাবো, একটু পরে আমি দেখাচ্ছি। তো ট্রু ফলস হিসেবে যদি ইউজ করি তাহলে এর ভ্যালু ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে, কারণ এতে ভ্যালু আছে কত, 10। এতে যদি 0 থাকতো তাহলে সে ফলস হইত, বুঝছেন? তো সেটা একটু পরেই আমরা দেখতেছি। যেমন এটা একটা এক্সাম্পল দিচ্ছে, এই এক্সাম্পলটা একটু দেখাই আমি। কপি, এটার নামগুলো আমি একটু চেঞ্জ করে দিই। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, এখানে জেড। এটা একটা স্ক্রিপ্ট এইচআর দিয়ে, এখানে বইয়ের আরেকটা এইচআর দিয়ে আরেকটা স্ক্রিপ্ট নিলাম। হ্যাঁ, একটা পেজে যত খুশি স্ক্রিপ্ট আপনি নিতে পারেন। এই যে এটা একটা স্ক্রিপ্ট, এখানে শুরু এখানে শেষ। স্ক্রিপ্টের ভিতরে আপনি যদি কোনো কিছু আউটপুটে দেখাতে চান তাহলে অবশ্যই আপনি ডকুমেন্ট ডট রাইট নিবেন। স্ক্রিপ্টের বাইরে কোনো কিছু আউটপুটে দেখাতে হলে ডাইরেক্ট লিখলেই ওটা আউটপুটে যাবে। আচ্ছা, স্ক্রিপ্ট এখানে কি আছে, বইয়ে এই কোডগুলো আছে, ফরম্যাট ডকুমেন্ট, এই কোডগুলো আছে। a = 5, b = 6, c হচ্ছে a is less than b। এটা কি হবে? এটা কিন্তু ট্রু, তাই না? আচ্ছা, এটা যদি ট্রু হয়, দেখেন ডিতে কি রাখতেছে, দেখেন তো, ডিতে রাখতেছে ট্রু গুণন 25। ট্রু এর সাথে কি 25 গুণ হয়? হওয়ার তো কথা না। কিন্তু ট্রু মানে তো আসলে ট্রু না, ট্রু মানে হচ্ছে 1 আর ফলস মানে 0। তো ট্রু মানে যদি 1 হয় তাহলে 1 × 25, তাহলে 25 পাবেন, তাই না? তাহলে এখানে ভ্যালু পাবেন আপনি, ইয়োর স্টক ইজ ওর্থ, এই কথাটা পাবেন। এই জায়গায় ক্যালকুলেশন থেকে পাবেন 25, আর এখানে পাবেন $1000। এই পুরাটাই ডি এর কাছে আছে। আপনি যদি অ্যালার্ট দেন ডি, আপনি কি পাবেন? ইয়োর স্টক ইজ ওর্থ $25,000। এখন কথা হচ্ছে, এটা যদি 6 হইতো আর এটা যদি 5 হইতো, তাহলে সি এর ভ্যালু a is less than 6 is less than 5। কথাটা সত্যি না মিথ্যা? কথাটা মিথ্যা, তাই না? মিথ্যা বা ফলস মানে কিন্তু 0। 0 × 25, 0। তাহলে ইয়োর স্টক ইজ ওর্থ $0,000। এখন যদি চালান তাহলে কিন্তু আপনি পাবেন ইয়োর স্টক ইজ ওর্থ $0,000। তো ব্যাপারটা হচ্ছে বুলিয়ান ভ্যালু, কিন্তু সে কিন্তু অনেক সময় 1 বা 0-র মতো কাজ করলো না, সে তো ট্রু ছিল রেজাল্ট। এটাকে অ্যালার্ট দিলে কিন্তু আপনি কি পাবেন? আপনি অ্যালার্ট দিলে এখানে কি 1 পাবেন নাকি ট্রু পাবেন? এখানে ট্রু পাইছে, এখানে এখন ফলস পাচ্ছেন, তাই না? কিন্তু ফলসের সাথে তো 25 গুণ করা সম্ভব না। সে অটোমেটিক এটাকে কি করছে, ফলসকে 0 ধরছে, 0 ধরে গুণ করে রেজাল্ট 0 দেখাইছে। আবার যদি এরকম হইতো, এটা 5, এটা 6, আচ্ছা এটা তো এটা দেখাবে, কিন্তু আবার যদি রিফ্রেশ দেন, এখন তো ট্রু দেখায়। সি এর ভ্যালু ট্রু, ট্রু এর সাথে 25 তো গুণ হয় না। ট্রুকে সে অটোমেটিক বুলিয়ান ট্রু হলেও সেটা আসলে 1, তো 1 × 25, সে কিন্তু সেই হিসেবে কাজ করে রেজাল্ট দিছে $25,000। এটাই তারা বুঝাইতে চাচ্ছে যে বুলিয়ানের ভ্যালু ট্রু ফলস হয় দরকার মতো, দরকার পড়লে সে 1 0 হয়ে যায়, আবার দরকার পড়লে সে ইয়েস নো হয়ে যায়। নো মানে ফলস, ইয়েস মানে ট্রু। হ্যাঁ, দেখলাম তো 0। ফলস হওয়ার কারণেই তো 0 আসছে, কারণ ফলস মানে 0। 0 × 25 হচ্ছে 0। নেক্সট, এই জিনিসটা আপনাদের কালকে অনেকের বুঝতে সমস্যা হচ্ছিল, এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছিল। এখানে এইচআর 2টা, এখানে স্ক্রিপ্ট, এটা এই জন্য আবার দেখব।
ফরম্যাট, এখানে প্রথম নাম নিউ, শেষ নাম রাইডার্স, গ্যাপ একটা ভেরিয়েবল যার মধ্যে কি আছে, ফাঁকা স্পেস আছে একটা। এখন পাবলিশার একটা ভেরিয়েবল যার কাছে নেওয়া হচ্ছে ফার্স্ট নেম যোগ গ্যাপ যোগ লাস্ট নেম। তাহলে আসলে পাবলিশারের কাছে কি থাকতেছে, সে জোড়া লাগাচ্ছে, কনক্যাট করতেছে কি নিউ, এখানে আছে একটা স্পেস, স্পেস না, তারপরে আছে লাস্ট নেম, তার মানে নিউ রাইডার্স এর কাছে আছে পাবলিশার। আপনি ডকুমেন্ট ডট রাইট যদি করেন পাবলিশার, আপনি কি পাবেন, প্রথম দিকে অ্যালার্ট গুলো পাবেন প্রথম কাজগুলোর জন্য, এখানে কিন্তু নিউ রাইডার্স পাইছেন। আচ্ছা, এই গ্যাপে যদি আমি অন্য কিছু রাখতাম বা এই গ্যাপে কিছু রাখলাম না, তাহলে আপনি কি পাইতেন, নিউ রাইডার একসাথে হয়ে যেত, তাই না? যেন একটু গ্যাপ থাকে এই জন্য এটাতে স্পেস দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, স্পেস অনেকগুলো দিলে কি অনেকগুলো স্পেস আসবে? একটা স্পেস আসছে। হ্যাঁ, সোর্সে কিন্তু এইখানে কিন্তু স্পেস আছে। আপনি দেখবেন HTML-এও আপনি অনেকগুলো স্পেস দিলেও তো আউটপুটে একটাই স্পেস দেখায়। তো এখানেও তাই হয়েছে, সোর্সে অনেকগুলো স্পেস আসছে, তার মানে আমি যে কোডে স্পেস দিছি এটা সোর্সেও গেছে, কিন্তু ব্রাউজার তো অনেকগুলো স্পেস থাকলেও একটাই স্পেস দেখায়, এই জন্য একটাই দেখাচ্ছে। তো যাই হোক, আমার এতগুলো স্পেস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আন্ডারস্কোর দিলে দিত, কিন্তু স্পেস একটার বেশি দিলে সে একটাই দেখায়। তো প্লাস সাইন দিয়ে এই তিনটাকে জয়েন করা হয়েছে, হ্যাঁ, যোগ করা হয়নি, জয়েন করা হয়েছে। নেক্সট বোঝানো হচ্ছে, যেটা MCQ-তে থাকবে কোশ্চেন, যে পার্স ফ্লোট কি আর পার্স ইন্ট কি, পরীক্ষা থাকবে, আমি দেখাই দেই। পার্স float and parsing .html, এখানে H3-তে আমি দিচ্ছি কি লার্নিং পার্স ফ্লোট অ্যান্ড পার্সিং। নেক্সট একটা স্ক্রিপ্টের ভিতর সাপোজ হচ্ছে var পাই এর ভ্যালু কত, 22/7 না? আপনি যদি ডকুমেন্ট ডট রাইট করেন কি পাই ভ্যাল কত পাবেন, 3.142857, এটা না? এটার শুধু কি দরকার আপনার, শুধু ফ্র্যাকশন বাদ দরকার, মানে ফ্র্যাকশন ছাড়া দরকার, অরিজিনাল নাম্বারটা দরকার। অরিজিনাল নাম্বারে কি পাওয়া যাবে, এটার 3 পাওয়া যাবে না, শুধু 3 দরকার আপনার। আপনি কিভাবে শুধু 3 নেবেন, আরে বোকা, এটা তো থাকবে, যে রেজাল্ট যাই হোক দশমিক সহ একটা ভ্যালু থেকে আপনার শুধু দশমিক ছাড়া পূর্ণাঙ্গ সংখ্যাটা শুধু নিতে হবে। সেটা কিভাবে নেবেন, পার্সিং, এটা যেটা রেজাল্ট হবে সেই রেজাল্টকে পার্সিংটের ভিতরে ঢুকাই দিলেই এর কাছে কি থাকবে, শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা থাকবে। আর এটা পার্স ফ্লোট করার দরকার নাই, কারণ পার্স ফ্লোট করলে আলটিমেটলি কি হবে, এর কাছে তো ফ্লোটই আছে রেজাল্ট, তাই না? এটা পার্স ফ্লোট করলে এটাই হবে। তো এটা হচ্ছে পার্সিংটের সুবিধা।
ঠিক আছে। পার্সেন্টের খুব বেশি দরকার পড়ে কখন জানেন? যখন আপনি ইউজারের কাছ থেকে ভ্যালু নেবেন। যেমন পার্সেন্ট কেন দরকার পড়ে আমি একটু বলি, এটা আসতে থাক, কমেন্ট করে দিলাম। আপনি ভার ইয়োর এজ, একটা ভার হচ্ছে ইয়োর এজ, এটা কোথা থেকে আসবে? প্রম্পটে এন্টার ইয়োর এজ প্লিজ দিলেন। ইয়োর এজে যেটা থাকবে আপনি কি দেখাবেন যে আগামী 2 বছর পর আপনার বয়স হবে, সে যেটা দিবে তার সাথে যোগ 2। ঠিক আছে, এটা আমরা দেখাইতে চাই। সাপোজ তো ডকুমেন্ট ডট রাইট, এখানে কি বলবেন? ইয়োর এজ ইন নেক্সট 10 ইয়ার্স কত হবে? সে নেক্সট 10 বছরে কত হবে? আমি ওখানে না দেখায় আরেকটা ডকুমেন্ট ডট রাইট নিলাম, এখানে আমি দিব ইয়োর এজ প্লাস 10, তাই না? পাশাপাশি এই দুটো আসবে, কিন্তু এটা যোগ হবে কিনা? হওয়া তো উচিত, তাই না? দেখেন আমি যদি চালাই এন্টার ইয়োর এজ প্লিজ দিলাম 15, ওকে বলতেছে ইয়োর এজ ইন নেক্সট 10 ইয়ার, 10 বছর পরে আপনার বয়স হবে 1510। কি হয়েছে এটা? এটা কি যোগ হয়েছে নাকি পাশাপাশি দেখাইছে? এটা কনক্যাটিনেশন হয়েছে। কেন হয়েছে? কারণ আপনি যখন প্রম্পট থেকে ভ্যালুটা এখানে দিছেন, এই ভ্যালুটাকে সে টেক্সট হিসেবে ধরছে। কোনো ভ্যালু যদি টেক্সট হিসেবে থাকে সেটাকে নাম্বার করার জন্য যেই মেথডটা আমরা ইউজ করি সেই মেথডটাই হচ্ছে পার্সিন্ট। তো এখানে ইউজার যেটা দিছে সেটা সে নাম্বার দিলেও প্রম্পট দিয়ে কোনো ভ্যালু দিলেই সেটা টেক্সট হিসেবে ধরা হয়। সেটাকে নাম্বারে কিভাবে কনভার্ট করবেন? পার্সেন্ট লিখে দিবেন সিম্পলি পুরাটাকে। এই পুরাটাকে কার ভিতরে ঢুকাই দিবেন? পার্সেন্টের ভিতর। এখানে লিখতে হবে পার্সেন্ট ফাংশন শুরু, এখানে শেষ, কাজ এতটুকুই। এবার আমরা একটু দেখি। আচ্ছা, এবার রিফ্রেশ। সাপোজ আমি দিলাম 20, এখন কিন্তু যোগ করে দেখায়। আমি দিলাম 12, 22, আমি দিলাম 50, 60, এখন কিন্তু কাজ করে। তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে এই যে আপনার যে কনফার্ম শিখছেন, এই কনফার্মে নাম্বার দিলেও সেটাকে সে নাম্বার হিসেবে নেয় না, এটাকে সে টেক্সট হিসেবে নেয়। এই টেক্সটকে নাম্বার করতে হলে কি করতে হবে? পার্স ইন্ট অথবা পার্স ফ্লোট। এখানে একটা সমস্যা আছে, পার্স ইন্টের সমস্যা হচ্ছে আমি যদি দেই 12.5, 0.5কে সে বাদ দিয়ে 12 নিবে, 12-র সাথে 10 যোগ করবে, হয়ে যাবে 22। কিন্তু 12.5 বছর আমার এখন বয়স, আগামী 10 বছরে হবে, তাহলে 22.5। আমি যদি দশমিকটা সহ কাজ করতে চাই তাহলে আপনি পার্স ইন্ট না দিয়ে এখানে ফ্লোট দিবেন। কাজ এতটুকুই। আসলে বিভিন্ন ফাংশনের ভিতর কাজগুলো করলেই কাজ সলিউশন হয়ে যায়। এখন সুবিধা হচ্ছে আপনি 12 দিলে 12-র মতোই কাজ করবে, কিন্তু আপনি যদি ফ্র্যাকশনও দেন 12.2, তাহলে কিন্তু সে ফ্র্যাকশন সহ কাজ করবে। কারণ হচ্ছে আপনি পার্স ফ্লোট ইউজ করছেন। পার্স ইন্ট দিলে ফ্র্যাকশনটা নিয়ে কাজ হইতো না, কারণ পার্স ইন্ট আপনি বলতেছেন ওটাকে পার্স করে শুধু ইন্টিজারটা নাও। এবং পরীক্ষায় এরকমও কোশ্চেন হবে যে আপনি যদি লিখেন 12 ইয়ার্স এজ, আমি দিলাম 13 ইয়ার্স এজ, বলেন তো এইটা দিলে যোগ হবে 10-এর সাথে?
পার্সিন থাকলে কত দেখাবে? পার্সিন তো আছেই, পার্সিন বা পার্স ফ্লোট তো আছেই। এটা কি ফ্লোট করা যাবে? দেখেন শুরুতে নাম্বার আছে না, সে এইটাকে নাম্বার করবে, তারপরে সে দেখবে যে আরে পরের গুলো তো নাম্বার না, টেক্সট না পরের গুলা, সে পরের গুলোকে বাদ দিবে। তাহলে পরের গুলোকে বাদ দিলে থাকলো কত? 13। তাহলে 13-র সাথে 10 যোগ করে 23 বানাবে। কিন্তু আপনি যদি প্রথমেই দেন মাই এজ 13 ইয়ার্স, মাঝখানে যদি দেন, সে তো এখান থেকে পড়া শুরু করে, সে প্রথমেই দেখবে টেক্সট, সে বলবে এটাকে সম্ভব না করা। তো রেজাল্ট কি হবে? নেন, নট এ নাম্বার। প্রথমেই যদি টেক্সট থাকে তাহলে সে করবে না, কিন্তু প্রথমে নাম্বার তারপরে কিছু টেক্সট আছে, এটাকে কিন্তু সে করবে, কারণ প্রথমে নাম্বারটা সে পাচ্ছে, এটাকে পার্স ইন্ট করা সম্ভব। পরের গুলো যেখান থেকে সম্ভব না সেখান থেকে সে বাকিগুলোকে বাদ দিবে। তাহলে 5 থাকলো, 5 আর 10 15। কিন্তু প্রথমে যদি টেক্সট থাকে তারপরে যদি নাম্বার থাকে তাহলে কাজ হবে না, কারণ প্রথমটাই তো টেক্সট। সে এটাকে বলে, এটাকে পার্সিং করতে গেলে রেজাল্ট পাওয়া যায় নট এ নাম্বার, মানে আপনি যেটাকে পার্স ইন্ট করতে চাচ্ছেন এটাকে নাম্বার করা সম্ভব না। তো নট এ নাম্বারের সাথে কাউকে যদি যোগ করেন রেজাল্ট হবে নট এ নাম্বার, নেন। ঠিক আছে, তো ওই কাজটাই এখানে বলা হয়েছে। 14.95 যদি আপনি এল স্ট্রিংও বলতেছে, 14.95 যদি পার্স ফ্লোট করেন তাহলে আপনি 14.95 পাবেন। লা স্ট্রিংটাতে ছিল 32 অনসেল, এটাকে যদি পার্স ইন্ট করেন, যেহেতু 32 আছে আপনি 32 পাবেন, কিন্তু তাহলে হট ভ্যালু থাকবে 32 আর 14.95, আলটিমেটলি রেজাল্ট হবে 46.95। এটা এখানে করা আছে, এটাই বলতে চাচ্ছিলাম। যাই হোক, এটা তো আমি আমার মতো দেখাই দিলাম, বইয়ের মতো আছে। এটা হচ্ছে একটু ডিপ লেভেল। সেটা হচ্ছে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে সেই জন যার প্রপার্টি থাকে এবং মেথড থাকে। অবজেক্ট হচ্ছে সে যার প্রপার্টি থাকে এবং মেথড থাকে। আপনারা এই দুনিয়াতে যা কিছু দেখেন সবই অবজেক্ট। এই দুনিয়াতে যা কিছু দেখেন সব অবজেক্ট। একটা কলম, সে অবজেক্ট। কলম কেন অবজেক্ট? কারণ কলমের কিছু প্রপার্টি আছে। কি? কলমের ওয়েট আছে, কলমের ম্যানুফ্যাকচারার আছে, কলমের কালার আছে, আবার কলমের ইঙ্ক কালার আছে। এগুলো প্রপার্টি না? একটা ভ্যালু তো থাকে এগুলাতে। কলমের ওয়েট, কলমের প্রাইস, এগুলো সবই। তাহলে কলম একটা অবজেক্ট। কলমের মেথড হচ্ছে কলমের মেথড। আর আপনারা কি কোনো অবজেক্ট? আপনারাও অবজেক্ট। কেন অবজেক্ট আপনারা? আপনাদেরও প্রপার্টি আছে। কয়েকটা প্রপার্টি বলেন তো আপনার। আপনার অকুপেশন হচ্ছে সাপোজ স্টুডেন্ট। আপনার আরেকটা প্রপার্টি জেন্ডার, সেটার ভ্যালু ফিমেল। আপনার ডেট অফ বার্থ, সেটার একটা ভ্যালু আছে। আপনার উইথ তো না, আপনার হাইট, সেটার একটা ভ্যালু আছে। তারপর আমার ফাদার্স নেম একটা ভ্যালু আছে, মাদার্স নেম একটা ভ্যালু আছে, ব্লাড গ্রুপ একটা ভ্যালু আছে। সোজা কথা হচ্ছে যাদের প্রপার্টি থাকে তারাই অবজেক্ট। মেথডটা হচ্ছে ভার্ব, প্রপার্টিগুলো হচ্ছে নাউন বা প্রোনাউন, মেথডটা হচ্ছে ভার্ব, যেখানে কাজ হয় সেটা মেথড। অবজেক্টের মেথড থাকতেই হবে এমন কোনো কথা নাই, থাকতেও পারে, থাকতেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, প্রপার্টি থাকবে। মেথডও আসলে এক ধরনের প্রপার্টি। আচ্ছা, এখন এখানে কি লেখা আছে? অবজেক্টস আর এ কালেকশন অফ, পরীক্ষার কোশ্চেন আসবে হোয়াট ইজ অবজেক্ট বা হোয়াট আর অবজেক্টস। কি বলবেন? অবজেক্ট ইজ এ কালেকশন অফ প্রপার্টিজ, অথবা অবজেক্টস আর এ কালেকশন অফ প্রপার্টিজ, যেভাবে বলেন।
তো অবজেক্ট যে কালেকশন অফ প্রপার্টিজ, এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। আমি একটু দেখাবো। এটার কোডগুলো আগে বোঝার চেষ্টা করবেন। এক সময় না এক সময় তো করবেন, কিন্তু এখন করার থেকে বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ। অবজেক্ট ডট এইচটিএমএল, আমরা জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেকে বলে সব 1 নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন, কারণ জাভাস্ক্রিপ্ট সব কিছুর সাথেই লাগানো যায়। জাভাস্ক্রিপ্টকে এখন 1 নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। যাই হোক, তো জাভাস্ক্রিপ্টের মেইন কনসেপ্টের ভিতরে কিন্তু চলে আসে অবজেক্ট এবং অ্যারে, এগুলা মেইন কনসেপ্টে আসে। যাই হোক, এগুলা আস্তে আস্তে আমরা জানবো। তো অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার তৈরি করতে হয় এটা আমরা একটু দেখব। অবজেক্ট, সাপোজ H3 অবজেক্ট ক্রিয়েশন, এখানে আমি জাভাস্ক্রিপ্ট নিলাম। হ্যাঁ, আমি একটা অবজেক্ট নিতে চাই var মাই ফোন। আমার ফোন যদি একটা অবজেক্ট হয়, আমার ফোনের কি কি থাকবে? এটা যদি আপনি চান যে এটাকে অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করবেন, তাহলে এই সাইনটা নিতে হবে। এই সাইনটার মানে কি? এই সাইনটার মানেই হচ্ছে যে মাই ফোন একটা অবজেক্ট। এখন অবজেক্টের কি থাকে? আচ্ছা, এইভাবেও লেখা যেতে পারে, কন্ট্রোল/, আবার কন্ট্রোল অল্টার শিফট ডাউন অ্যারো, আবার এইভাবেও অবজেক্ট ক্রিয়েট করা যেতে পারে, মাই ফোন ইকুয়াল টু নিউ, এইভাবেও তৈরি করা যেতে পারে। কোনটা সহজ? এইটা সহজ, এবং এটা বেশিরভাগ নতুন নতুন প্রজেক্টগুলোতে, নতুন যত কাজ হবে সব কাজে এটা পাবেন, আর পুরানো কাজগুলোতে এইভাবে পাবেন। আচ্ছা, যাই হোক, সমস্যা দুইটা একই জিনিস। এখন মাই ফোন যদি অবজেক্ট হয়, আমার মাই ফোনের প্রপার্টি থাকতে পারে, তাই না? আমার ফোনের কি কি প্রপার্টি থাকতে পারে? IMEI ইকুয়াল টু একটা ডিজিট, এইটা একটা আমার প্রপার্টি। তো এটা যেহেতু কারোর সাথে যোগ বিয়োগ আমরা করি না, এটাকে আমি টেক্সটে রাখলে সমস্যা নেই। হ্যাঁ, এটা তো IMEI কিন্তু একটা প্রপার্টি মোবাইলের। আমার মাই ফোনের আর কি থাকে? মাই ফোনের কালার থাকতে পারে, যত খুশি আপনি এইভাবে প্রপার্টি দিতে পারেন। কালার, কি কালার আপনার ফোনের? ব্ল্যাক। আরো কি হতে পারে? মাই ফোন ডট ম্যানুফ্যাকচারার দিবেন, সাপোজ স্যামসাং। আরো দিতে পারেন, ওইটাই ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার না দিয়ে তাহলে কি দেই? ব্র্যান্ড দেই না? ব্র্যান্ড স্যামসাং। আর এটা হচ্ছে মডেল স্যামসাং S9। এরকম হাজার হাজার ভ্যালু হইতে পারে, বুঝছেন? মাই ফোন যদি একটা অবজেক্ট হয়, তার অনেকগুলা ভ্যালু হইতে পারে। আবার তার প্রপার্টিও হইতে পারে। দেখেন, মাই ফোন ডট কল নাম্বার ইকুয়াল টু একটা, আমি কি বলতেছিলাম যে অবজেক্টের দুইটা জিনিস হয়, একটা হচ্ছে প্রপার্টি আর একটা বলতেছিলাম কাজ, মেথড। তো আমি মেথডটা আপনারা পরে তৈরি করা শিখবেন, আমি একটা মেথড তৈরি করতেছি। দেখেন, নাম্বার, এখানে হচ্ছে সাপোজ ডকুমেন্ট ডট, এখানে কি বললেন? কলিং, সাপোজ তো এটা একটা এক্সাম্পল।
অবজেক্টের নাম মাই ফোন, এর আন্ডারে এই জিনিসগুলা আছে। এটা মাই ফোন ডট দেওয়া মানেই কিন্তু আসলে এরা এক একটা ভেরিয়েবল কিন্তু, তাই না? এদেরকে প্রত্যেক, হ্যাঁ বুঝি না। ও কল নাম্বার মানে হচ্ছে কোনো নাম্বারকে কল করো, কল এ নাম্বার। আমি দেখতে পারি ডকুমেন্ট ডট রাইট করে কি দেখতে পারি যে মডেল কত, কল নাম্বার, এটা মেথড দেখে, মেথডগুলোর কালার একরকম হয়। আচ্ছা, মডেল হচ্ছে কত আমার, মাই ফোন ডট মডেল দিলেই আমি দিতে পারবো। আচ্ছা, এটাকে যদি চালাই আমি দেখতেছি মডেল স্যামসাং S9। আমার এই শুধু মাই ফোনের কাছে কিন্তু সবকিছু আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি শুধু মাই ফোন লিখেন তাহলে আপনি আউটপুটে কিছুই পাবেন না। অ্যালার্টে যদি আপনি শুধু মাই ফোন দেন আপনি কি পাবেন, আউটপুটে কি লেখা আছে, অবজেক্ট। মানে মাই ফোন একটা অবজেক্ট, অবজেক্টের হাজার হাজার জিনিস থাকতে পারে, সব তো দেখানো সম্ভব না। কি দেখতে চান সেটা আপনি আলাদা করে বলতে পারেন যে আপনি কি দেখতে চান, তার এই যে ফোনটা মাই ফোন তার ব্র্যান্ড কি সেটা আপনি অ্যালার্টে দেখতে চান, সেটা আপনি দেখতে পারবেন। ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, অথবা আমি এখানে দেখতেছি তার মডেল হচ্ছে এটা গ্যালাক্সি S9। আবার এটা ডকুমেন্ট ডট রাইট, যাই হোক আছে। আবার আপনি ইচ্ছা করলে মাই ফোনের একটা মেথড আছে কল এ নাম্বার, একটা নাম্বার দিয়ে তাকে কল করতে পারেন 01911123456। কি হবে, ওই ফোন দিয়ে কাজও তো করা যাবে, তাই না? আমার ফোন দিয়ে কাউকে কলও করা যায়। তো আমি আমার ফোন ডট কল এ নাম্বার, ওই ফোন দিয়ে কোনো নাম্বারকে কল দিচ্ছি, এটা আপনি আউটপুটে দেখবেন কলিং এটা, কারণ আমি ভিতরে কাজ করাইছি এটাই। এখানে অনেক কাজ হবে, কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে কলে নাম্বার দিয়ে আপনি একটা নাম্বার দিলেন, ওই নাম্বারকে এখানে ডামি দেখানো হচ্ছে যে ওই নাম্বারকে আমি কল করতেছি। এটা ব্রেক দিয়ে দেব। যাই হোক, এই কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। অবজেক্টের এইটা একটা ভার্সন, অবজেক্টের আরেকটা ভার্সন, দুইটা ভার্সনই দেখে রাখেন। অবজেক্ট একটু সময় লাগবে বুঝতে, কিন্তু অবজেক্ট এখনই বুঝতে হবে এমন কোনো কথা অবশ্য নাই। আপাতত এখনই বুঝতে হবে এমন কোনো কথা নাই। স্ক্রিপ্ট, সাপোজ ভার স্টুডেন্ট, এটাও একটা অবজেক্ট। একটু আগে অবজেক্ট বানাইছি এইভাবে, তাই না? নিউ অবজেক্ট কি বলছিলাম, এইভাবে বানানো যায়। এইভাবে যদি অবজেক্ট বানান তাহলে ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে আপনি কি দিবেন, নেম কোলন ভ্যালু, সফল, তারপরে আইডি কোলন এটা, তারপরে বিজি, বিজি কত, ব্লাড গ্রুপ, ব্যাকগ্রাউন্ড মনে করছেন,
ওর তো ব্যাকগ্রাউন্ড নাই। ও পজিটিভ, ও পজিটিভ, কিন্তু কিসের পজিটিভ? ও পজিটিভ, আচ্ছা। এগুলাই তার ইয়ে। সাপোজ বিজি আছে, আরো আছে, এগুলাই নর্মালি হয়। সাপোজ ক্লিপে ফাংশন নেম ক্লিপ প্যারাম হচ্ছে 5, প্যারামে হচ্ছে টি, এখানে দিব ডকুমেন্ট ডট রাইট। এগুলা এখন মাথায় টেনশন নেওয়ার কিছু নাই, দেখতে থাকেন আর কি। হ্যাঁ, ওই জন্যই তো আমি বলি যে নিয়েন না, এটা এমনি আসবে। হ্যাঁ, না জাভাতেও আমি তো আসলে ডিপ লেভেলে ঢুকে গেছি। আমি দেখাচ্ছি যে অবজেক্ট এরকম হইতে পারে। তো এইটা যদি একটা অবজেক্ট হয় তাহলে একে আপনি কল করতে পারেন। এখন কি স্লিপ ডট নেম দিলে আপনি কি পাবেন? স্লিপ ডট নেম দিলে কি পাবেন? ও স্লিপ তো নাই, সরি, স্লিপ বলতেছি কেন। স্টুডেন্ট ডট নেম দিলে কি পাবেন? স্টুডেন্টের আন্ডারে নেম হচ্ছে পাবেন সফল, কিন্তু আউটপুটে কিছু দেখবেন না। কেন দেখবেন না? কারণ হচ্ছে না অবজেক্ট আসে না, কারণ হচ্ছে এটা অবজেক্ট না তো, অবজেক্টের প্রপার্টি। কারণ হচ্ছে আউটপুটে দেখাইতে হলে অবশ্যই ডকুমেন্ট ডট রাইট অথবা অ্যালার্ট লাগে। এটা কি অ্যালার্ট বা ডকুমেন্ট ডট রাইটে দিছি? না, ওই জন্য দেখাবে না। আপনি এটা দেন ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে ব্র্যাকেটে এটা রাখলাম। আচ্ছা, স্টুডেন্ট ডট নেম এখন কি দেখায়? স্টুডেন্ট নেম কিন্তু দেখায়। আবার স্টুডেন্ট ডট স্লিপ, কন্ট্রোল জেড, শুধু স্টুডেন্ট দিলে সব আসবে না। স্টুডেন্ট ডট এখানে স্লিপ ব্র্যাকেটে দিলাম টিতে এনি, আচ্ছা আমি দিলাম 5 দিলে, হ্যাঁ এখানে আসছে কিন্তু স্লিপিং ফর 5 আওয়ার্স এর পরে লিখছে আনডিফাইন্ড। স্টুডেন্ট ডট স্লিপ 5 স্লিপিং ফর টি আওয়ার্স, আনডিফাইন্ড আসার তো আর কোনো কারণ নাই। ও ঠিকই আছে, এটা ডকুমেন্ট ডট রাইট দরকার নাই। কেন দরকার নাই বলেন? কেন দরকার নাই? কারণ স্টুডেন্ট ডট স্লিপকে কল করলে এর ভিতরেই তো ডকুমেন্ট ডট রাইটের কাজ করছি। ওটাকে আবার বাইরে থেকে ডকুমেন্ট ডট রাইটের ভিতর না রেখে ডাইরেক্ট এটা করলেই হবে। তবে এই কাজটা করার আগে এখানে একটা বিআর, আমি এখানে যেটা বুঝাইতে চাচ্ছি, যেটা আপনাদের বইয়ে আসলে অনেক পরে বুঝাইছে, আমি আগে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ফাংশন বা মেথড। একটা হচ্ছে নেম যাদেরকে আমরা বলি প্রপার্টি, আর আরেকটা হচ্ছে মেথড যাদের আন্ডারে কোনো কাজ হয়। অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, এখানে অবজেক্ট হচ্ছে মাই ফোন। এই কাজটাই আমি এইভাবেও করতে পারতাম, আবার এই কাজটাও আমি এইভাবে করতে পারতাম। তবে এইটা এখন বেশি পপুলার এইভাবে। এটা তো এখন ক্লিয়ার হবে না, আস্তে আস্তে ক্লিয়ার হবে। যেমন শপিং কার্ট একটা অবজেক্ট, শপিং কার্টের আন্ডারে আছে আইটেম যাদের ভ্যালু হচ্ছে সাপোজ 5.95 টোটাল। আর শপিং কার্টের ট্যাক্স কত? এত। শপিং কার্টের শিপিং রেট হচ্ছে 14। তো সব মিলে কত হবে? আমি 3টা যোগ করলেই কিন্তু পাবো। আর এইটা হচ্ছে লেটেস্ট, যেটা এখন পপুলার, এইভাবে সবাই
ভ্যালু রাখে, এইভাবেও রাখতে পারেন। অবজেক্ট দিয়ে তারপরে ডট আইটেম, ডট ট্যাক্স, ডট শিপিং, অথবা শপিং কার্ট ইকুয়াল টু এই যে কার্লি ব্রেস, এর ভিতরে আইটেম আছে, ট্যাক্স আছে, শিপিং আছে, যেটা আমি এখানে করছি, এখানে যেটা করছি এক লাইনে, এইভাবেও করা যায়, বুঝছেন? যাই হোক, আমরা এটা সৌন্দর্যের জন্য, দেখতে যেন সুবিধা হয়, এই জন্য এক লাইনে করি না, এইভাবে করি। এটা হচ্ছে অবজেক্ট। নেক্সট হচ্ছে ফাংশন অ্যাজ লিটারেল। লিটারেল ফাংশনও হয়, এবং বলা হচ্ছে ফাংশন দুই ধরনের হয়, খেয়াল রাখেন। ফাংশন হয় দুই ধরনের, একটা হচ্ছে বিল্ট ইন, মানে হচ্ছে যেটা অলরেডি তৈরি করা আছে, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, মানে হচ্ছে যেটা আপনি তৈরি করবেন। ফাংশন দুই রকমের হয়, খেয়াল রাখেন, বিল্ট ইন এবং ইউজার ডিফাইন্ড। ফাংশন কিভাবে তৈরি করতে হয় সেটা আস্তে আস্তে আমরা জানবো, এখন না জানলে সমস্যা নাই। কয়টা লিটারাল দেখলেন? লিটারেল literals.html, লিটারাল কি কি দেখলেন? ফাংশন, বিল্ট ইন আর ইউজার ডিফাইন্ড। What is literal? The raw data that make up a data are called literal. হ্যাঁ, তো লিটারেল HT তে আমরা লিটারেল টাইপ কি কি হতে পারে? হ্যাঁ, লিটারেল টাইপস হতে পারে আনঅর্ডার্ড লিস্টে, আমি লিস্ট আইটেমের ভিতরে নাম্বার হতে পারে, আর কি হতে পারে? স্ট্রিং। লিটারেল আর কি হতে পারে? বুলিয়ান হতে পারে। ড্রপবক্স হতে পারে না, ড্রপবক্স কোন লিটারেল না, বলবেন তো? আর অবজেক্ট এবং ফাংশন, এখানে মনে হয় অ্যারের কথা বলে নাই, কারণ অ্যারেটাও অবজেক্টের মতোই ট্রিট করা হয়, তবে নতুন এটাও দিতে পারে। এরা সব লিটারেল। লিটারেল হচ্ছে যেগুলা এক ধরনের ডেটা টাইপ, বা যেগুলা এক ধরনের ডেটা, এর মধ্যে অবজেক্টে অনেক ভ্যালু রাখা যায়, এক নামে অনেক ভ্যালু রাখা যায়। মজার ব্যাপার হচ্ছে এক নামে অনেক ভ্যালু রাখা গেছে। এখানে নাম হচ্ছে মাইফোন, কিন্তু মাইফোনের সাথে ডট দিয়ে ব্র্যান্ড দিলে একটা ভ্যালু পাওয়া যায়, ডট দিয়ে IMEI দিলে একটা ভ্যালু পাওয়া যায়, ডট দিয়ে মডেল দিলে একটা ভ্যালু পাওয়া যায়। সোজা কথা হচ্ছে মাইফোনের কাছে অনেকগুলা ভ্যালু আছে, আপনাদের কাছেও, আপনারা যদি অবজেক্ট হন আপনাদের কাছেও অনেক ভ্যালু আছে, তাই না? এটা নেক্সট হচ্ছে আনডিফাইন্ড অ্যান্ড নাল ভ্যালু, যেটা আপনারা মাঝে মাঝে এরর পান। আনডিফাইন্ড অ্যান্ড নাল ভ্যালু, undefined and null values dot html। এইভাবে হাসে কে? মনে হচ্ছে লিক হচ্ছে। হাসি লিক হচ্ছে মনে হয়। আচ্ছা, আনডিফাইন্ড অ্যান্ড নাল ভ্যালুজের ক্ষেত্রে বলা হচ্ছে var x, আপনি অ্যালার্টে কি দেখাতে চান? x। আচ্ছা দেখেন, এই দুটা লাইন তো আপনারা এরকম করছেন, তাই না? এটা একটা পাত্র নাকি পাত্রী? পাত্রী, পাত্র, ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে পাত্র। এর
এটা আমরা পাত্র নিছি এবং বলছি পাত্রে যা আছে সেটা দেখাও। আউটপুট কি? আনডিফাইন্ড লেখা দেখাইছে। মানে হচ্ছে আপনি এটা পাত্র নিছেন কিন্তু পাত্রতে কিছু রাখেন নাই, কোনো কিছু ডিফাইন করা নাই যে এখানে কি আছে। এটা হচ্ছে আনডিফাইন্ড। ইকুয়াল টু যদি কিছু রাখতাম তাহলে কিন্তু আনডিফাইন্ড দেখাইতো না, তাহলে ভ্যালুটাই দেখাইতো। আবার আনডিফাইন্ড আরেকভাবে দেখায়, দেখেন আপনি এমন একটা ভ্যালু দিলেন, এমন একটা ভেরিয়েবল দিলেন যেটা তৈরিই করা হয়নি, সেই ক্ষেত্রে এরর, সেই ক্ষেত্রে চলেই না। চলে না কেন? কারণ ওই একই রকম এরর, ওই এররটা এখন দেখতে হবে কোথা থেকে, ইন্সপেক্ট করে কনসোলে যায় দেখতে হবে। বলতেছে ওয়াই ইজ নট ডিফাইন্ড, মানে আপনি যে ওয়াই কে অ্যালার্ট দিতে বলছেন, ওয়াই নামে কি কেউ আছে যে আপনি বলছেন? ওদের কথাটা এরকম যে আপনি যে বলছেন ওয়াই, ওয়াই তো কেউ নাই, আমি কি ওয়াই দেখাবো? ওরা ভিতরে ভিতরে এই কথা বলে আলাপ আলোচনা করে থেমে গেছে, আউটপুটেও কিছু দেখায় নাই। দেখছেন না, রাগ করছে, লাল হয়ে গেছে যে ওয়াই নামে কেউ নাই, আমাকে ওয়াই দেখাইতে বলে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো এটা যদি ওয়াই দিতাম তাহলে কিন্তু আর সমস্যা, হইতো না, সে 4 দেখাইতো। তো আনডিফাইন্ড দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে ভেরিয়েবল তৈরি করা হয়েছে কিন্তু তার মধ্যে কোনো ভ্যালু নাই, তখনও দেখাইতে পারে আনডিফাইন্ড। আবার আনডিফাইন্ড আরেকভাবে দেখাইতে পারে, সেটা হচ্ছে আপনি এমন একটা ভ্যালু দিচ্ছেন, ভেরিয়েবল, এমন একটা ভেরিয়েবল দিচ্ছেন যেই ভেরিয়েবলটা নাই, তখন কিন্তু ভিতরে ভিতরে কোডের মধ্যে এরর দিবে যে এইটা তো নাই, এটা তো ডিফাইন করা নাই, এটাকে আমি দেখাবো কিভাবে। এইটাও আনডিফাইন্ড, কথাটা একটু ঘুরায় লিখে যে ওয়াই আই ইজ নট ডিফাইন্ড, এটা হচ্ছে আনডিফাইন্ড। আবার এরকম হইতে পারে, ওয়াই এর ভ্যালু আপনি রাখলেন, আপনি চান যে শুরুতে ওয়াই এর কাছে কোনো ভ্যালু থাকবে না, আপনি চান যেন এরর না দেয়, আপনি কোনো ভ্যালু রাখতে চান না। এখন কোনো ভ্যালু রাখতে চান না কিন্তু অ্যালার্ট দিলে তো এরর দেয়, তাহলে আপনি কিভাবে দেখাবেন? আপনি যেটা করতে পারেন, এখানে নাল লিখতে পারেন। নাল মানে হচ্ছে ফাঁকা, খালি। নাল মানে হচ্ছে খালি। আপনি বলেই দিচ্ছেন যে ওয়াই একটা পাত্র আমি নিছি কিন্তু আপাতত পাত্রে কিছু নাই, এটা আপনি বলে দিচ্ছেন। সুতরাং এটা চালাইতে গেলে সে যদি চালায়, সে দেখবে যে ওখানে নাল আছে, সে নাল দেখাবে, বলবে যে ওই পাত্রে এখনো কিছু রাখা হয় নাই। নাল যদি পান তাহলে কি বুঝবেন? যে ওই পাত্রটা এখনো খালি আছে, ওখানে কিছু এখনো রাখা হয় নাই। তো এটাই হচ্ছে নাল। নাল মানে হচ্ছে নালেও কিছু নাই, আবার আনডিফাইন্ডেও কিন্তু কিছু নাই। কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে নাল দিলে প্রোগ্রামে এরর হয় না। হ্যাঁ, নাল দেওয়া মানে ডিফাইন করে দেওয়া যে আমি এখানে কিছু নাই, আমি বলে দিলাম যে এখানে কিছু নাই। আর ওই ধরেন গিফট দিচ্ছেন ফ্রেন্ডকে, প্যাকেটই বানাইছেন, ভিতরে কিছু নাই, তো দিচ্ছেন কিন্তু নাল, তাই না? আর কেউ দিলই না কিছু, তো ও তো ওটা আনডিফাইন্ড। কেউ একজন দিছে ফাঁকা, দিছে তো। তো ব্যাপারটা ওরকম আর কি। নাল আপনি বলে দিচ্ছেন নাল, যে হ্যাঁ হ্যাঁ সেটা না, নাল হচ্ছে তাও তো আছে, নাল হচ্ছে কিছু নাই, কিন্তু কিছু যে নাই আপনি বলে দিচ্ছেন কিছু নাই। হ্যাঁ, যে কিছু নাই ওইটা লিখলেও হবে, কারণ আপনি বলে দিচ্ছেন যে কিছু নাই। আর আনডিফাইন্ড হচ্ছে যেখানে কিছু বলা নাই কিন্তু আপনি চালাইতে চাচ্ছেন কিন্তু ভ্যালু পাচ্ছেন না, তখন এরর দিবে বা আনডিফাইন্ড দেখাবে। তো পরীক্ষায় এই কোশ্চেনটা প্রতিবার আসে, আনডিফাইন্ড অ্যান্ড নাল ভ্যালুস কি। ঠিক আছে, নেক্সট আমরা কালকে দেখব রেগুলার এক্সপ্রেশন। আমরা চ্যাপ্টার 3-এ আছি, তাই না? কালকে কি বার? মানডে। আচ্ছা শোনেন, কালকে আপনাদের ফিডব্যাক কয়টার সময় দেখে নিয়েন।
না, ফিডব্যাক 11টায়, আইডিবিতে যেতে হবে 11টায়। ক্লাস কিন্তু হবে কটা থেকে? হ্যাঁ, ওখানে বেশিক্ষণ লাগবে না, ঘন্টা খানেকের মধ্যে ছেড়ে দিবে, ঘন্টা খানেকের মধ্যে ছেড়ে দিবে। ওকে, হ্যাঁ, ফিডব্যাকে যেতে